আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আরেকটা লাইভ সেশনে আজকের আরেকটা লাইভ ভিডিওতে তোমাদের সাথে আজকে কথা বলবো গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এই কলেজের সার্কুলার পাবলিশড হয়ে গেছে তোমরা ইতিমধ্যে জানো। সো আজকে আমরা এই সার্কুলারটা পর্যালোচনা করব, কারা কারা পরীক্ষা দিতে পারবে, কারা এলিজিবল ক্যান্ডিডেট, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এটার কি কি সাবজেক্টগুলো আছে, এই সবগুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে আছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী মেহজাবিন আফরোজ জেরিন। ওকে, তো আমরা আজকে কথা বলবো এইসি সার্কুলারটা, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে সার্কুলারটা নিয়ে কথা বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষা কবে হচ্ছে। ভর্তি পরীক্ষা হচ্ছে 25 মে 2024 শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। ঠিক আছে, এই সময় 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে। এই কলেজের 4 বছর মেয়াদি, খেয়াল করে দেখো 4 বছর মেয়াদি 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা শুধু মহিলা প্রার্থীদের দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ওকে, সো মহিলারা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এখানে এই সার্কুলারটার ভিতরে দেওয়া আছে, খেয়াল করে দেখো গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এইটাই শুধুমাত্র একমাত্র সরকারি কলেজ যেটাতে আনুমানিক বাৎসরিক খরচ কত হয় 6,000 টাকা। একমাত্র সরকারি কলেজ, এটা কোথায় আছে? আজিমপুরে আছে। ঠিক আছে, সো এইটা সরকারি, যাদের সরকারিতে টার্গেট তাদের অবশ্যই আমরা একটু পরেই কথা বলবো যে কত মেধাক্রম হলে সরকারিতে চান্স পাবে, এটা নিয়ে কথা বলবো। এছাড়াও বাংলাদেশ গভর্নমেন্ট গার্হস্থ্য অর্থনীতি কলেজ গ্রিন রোডে, এটা বেসরকারি। দেন ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স লালমাটিয়া, তারপর ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, তারপরে আছে আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্স লালমাটিয়াতে। ওকে, তো এরকম আরো অনেক কলেজ আছে। বরিশালে আছে, যারা বরিশাল কেন্দ্রিক, বরিশালে থাকে তাদের জন্য এই কলেজ। ওকে, সো এইগুলো আছে, এগুলো তোমরা সার্কুলারই দেখতে পারবা। এখন কথা বলবো সাবজেক্ট রিভিউ নিয়ে, যে এই কেন গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কেন সবার জন্য লুক্রেটিভ, কেন সবাই মেয়েদের মধ্যে যারা আছে তারা কেন এটাতে ভর্তি হতে চায়, তার একমাত্র কারণ ওয়ান অফ দ্য রিজন এই সাবজেক্টটা, খাদ্য ও পুষ্টি। খেয়াল করে দেখো যতই দিন যাচ্ছে আমরা দেখতেছি মানুষের পুষ্টিহীনতায় ভুগতেছে। দেন মানুষের ডায়েটে প্রবলেম হচ্ছে, মানুষের ব্যালেন্স করতে ফিজিক্যাল কিছু সমস্যা হচ্ছে। সো ওই জিনিসগুলোই কিন্তু একটা ডাক্তারের কাছে পরামর্শ চাওয়া, একটা ফিজিশিয়ান বলো, একটা পুষ্টিবিদ বলো। আমাদের দেশে কিন্তু এই পুষ্টিবিদের প্রচুর অভাব। কোভিডের পিরিয়ডে কিন্তু এই জিনিসটা খুব অভাব দেখা গেছে, যে একটা পুষ্টিবিদ থাকলে হয়তো বা একটা ডায়েট মেনটেন করলে কোভিডটা কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেত। সো যারা স্বপ্ন দেখো যে হ্যাঁ আমি একটা পুষ্টিবিদ হব, বা একটা লেভেলে যাব যেখানে মানুষকে প্রেসক্রাইব করব, বা নিয়ারের ফিউচারে বাংলাদেশে কিন্তু জব মার্কেটটা অনেক বড় এই খাদ্য পুষ্টি বিজ্ঞান বিষয়টা। তো এখানে কি কি পড়ানো হচ্ছে খেয়াল করে দেখো। এখানে বলতেছে এটা কিন্তু সম্পূর্ণ সায়েন্সের বিএসসি ডিগ্রি দেওয়া হবে তোমাদেরকে। সো কারা পড়তে পারবে, কি কি পড়তে? ফলিত পুষ্টি, খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য বিজ্ঞান প্রযুক্তি, গণপুষ্টি, পথ্যবিদ্যা, উচ্চতর পুষ্টি বিজ্ঞান, ক্লিনিক্যাল এন্ড থেরাপিউটিক নিউট্রিশন, জনস্বাস্থ্য পুষ্টি গবেষণা সহ গুরুত্বপূর্ণ আরো অনেক যুগোপযোগী সাবজেক্টগুলো। ওকে, সো এখন আমি মেহজাবিন আফরোজ জেরিনকে বলবো যে তার সাবজেক্ট সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ, এটাও কিন্তু অনেক লুক্রেটিভ একটা সাবজেক্ট, কারণ বর্তমানে জব মার্কেট খুবই খারাপ। সো এন্টারপ্রেনার হওয়ার জন্য এবং সম্পদকে কিভাবে ব্যবস্থাপনা করতে হয় সেটা নিয়ে কথা বলবে, এবং পরবর্তী সাবজেক্টগুলো নিয়ে কথা বলবে মেহজাবিন আফরোজ জেরিন। আসসালামু আলাইকুম, আমার নাম মেহজাবিন আফরোজ জেরিন। আমি সম্পদ ব্যবস্থাপনা এবং এন্টারপ্রেনারশিপের তৃতীয় বর্ষের একজন ছাত্রী। সম্পদ ব্যবস্থাপনা যে শুধু আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেই লাগবে, আমাদের কাজের ক্ষেত্রেই লাগবে এরকম না। আমরা যারা কাজ নাও করি তারাও, আমরা কাজ তো অনেকভাবেই করি, কিন্তু কাজের একটা সঠিক নিয়ম থাকে। সেই নিয়ম অনুসারে কাজ করলে আমাদের যেরকম সুবিধা হবে,
আমরা গৃহের কাজগুলিও যেমন সঠিকভাবে করতে পারবো, আমাদের এনার্জি, টাইম সব কিছুই প্রপারলি ম্যানেজ করে আমরা কাজগুলো করতে পারবো। এখানে যেহেতু আরও কিছু আছে, সম্পদ ব্যবস্থাপনায় শুধুমাত্র সম্পদকেই ঠিকভাবে ব্যবহার করতে হবে শুধু এই বিষয় না, আমরা আরও অনেক কিছু সম্পর্কে জানতে পারবো, যেমন গৃহসজ্জা সম্পর্কে। আজকালকার দিনে ইন্টেরিয়র ডিজাইনদের ডিমান্ড এখন খুবই বেশি। তো আমরা এই সম্পদ ব্যবস্থা পড়ে আমরা ইন্টেরিয়র ডিজাইনারও হতে পারবো, বিভিন্ন ধরনের এনজিওর কাজ করতে পারবো। একটা কাজ করতে গেলে আমাদের প্রপার সব কিছু ম্যানেজ করে চলতে হয়। যেমন একটা কাজ করতে গেলে আমাদের পরিকল্পনা করতে হয়, এই সংগঠন করতে হয়। আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করে থাকি, বিভিন্ন ধরনের লোক বিভিন্ন রকমের হয়ে থাকে, তাদের ভিতরের যে প্রতিভা সেগুলো আমরা বের করে তা সঠিকভাবে দলগতভাবে কাজ করতে পারি, কাজের নেতৃত্ব ঠিকভাবে দিতে পারি। এছাড়াও এই ক্ষেত্রে আমরা অনেক ধরনের সম্পদের সুষ্ঠু ব্যবহার, সঠিক সিদ্ধান্ত, টেকসই প্রযুক্তির ব্যবহার। আমরা একটা নতুন প্রযুক্তি সম্পর্কে জানি, সেই প্রযুক্তির সঠিক ব্যবহার কিভাবে করতে হবে, সেটা কি কাজে লাগবে, কিভাবে করলে আমরা কোনো কিছু কিনতে হলে আমাদের চিন্তা করতে হয় যে আমাদের যে 5টা খাত থাকে, যে 5টা ডিমান্ড থাকে, সেগুলোর উপর ক্ষতিকারক প্রভাব যাতে না ফেলে। তাহলে কোনো জিনিস আমরা জিনিস কেনার আগে আমরা সেটা চিন্তা করে নেব যে আমি যে এই জিনিসটা কিনবো সেটার আমার সঠিক ব্যবহার কিভাবে হবে, আমি এটা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো কিনা, এক্সেট্রা এক্সেট্রা। এছাড়াও আছে জ্বালানি সংকট দূরীকরণে বিকল্প সম্পদের ব্যবহার। আমাদের জনসংখ্যার তুলনায় আমরা দিন দিন যেভাবে জনসংখ্যা বাড়ছে তার তুলনায় আমাদের যে জ্বালানি, যেরকম বিদ্যুৎ, গ্যাস, পানি, এসব জিনিসের পরিমাণ খুবই সীমিত, কিন্তু জনসংখ্যা দিন দিন বাড়ছে। আমরা একটা সম্পদের যে ব্যবহার, সেটা যে আমি ধরো একটা ফ্রিজ কিনবো, আমার সেই ফ্রিজটা কতটুকু লাগবে সেটা সম্পর্কে আমার জানতে হবে। সেই যে ফ্রিজটা যে কিনবো সে কতটুকু বিদ্যুৎ খাবে, কতটুকু এর জন্য আমার কতটুকু এক্সট্রা ব্যয় করতে হবে সে সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা একটা জিনিস ব্যবহার করতে অভ্যস্ত, হঠাৎ করে, যেমন একটা উদাহরণ দেই, যে পেঁয়াজের দাম বেড়ে গেছে, এখন পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমাদের সেটা কিনতেই হবে। এর পরিবর্তে যদি আমরা সেটার সাথে সাথে অন্য কিছু ব্যবহার করি, যেমন চিনির দাম বেড়ে গেলে আমরা কি করি, চিনির পরিবর্তে আমরা গুড় ব্যবহার করি, স্বাদ একই। এরকম এক ধরনের বিকল্প ব্যবহার আমরা শিখতে পারবো। এছাড়াও আরো অনেক কিছু আমরা শিখতে পারবো, যেমন পরিবেশ সংক্রান্ত জিনিস। এছাড়া আমরা যদি কর্মক্ষেত্রে নাও যাই, আমরা আমাদের পারিবারিক ক্ষেত্রেও আমরা এটা অনেক ভাবে ব্যবহার করতে পারবো। আশা করি আমার কথা থেকে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলে যাব পরবর্তী সাবজেক্টে, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক। তো আমরা কিন্তু অ্যাজ এ সোশ্যাল বিং, আমাদের সমাজে মানুষের সাথে, বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করতে হয়। কিভাবে আমরা মেলামেশা করব, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটা শিশুর বিকাশ, একটা শিশু কিন্তু ফিউচার অফ আ কান্ট্রি, ঠিক না, ফিউচার অফ এ নেশন। সো শিশু কিভাবে বিকাশ হবে, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোই কিন্তু এই সাবজেক্টে তোমাদেরকে পড়ানো হবে। এখানে খেয়াল করে দেখো, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা, যেমন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি, আইএলও, এরা কিন্তু এগুলো নিয়ে কাজ করে। সো তোমার জব মার্কেট কোথায়, দেখো, খেয়াল করো। তুমি যদি শিশু বিকাশ মানে সামাজিক সম্পর্ক এইখানে পড়াশোনা করো, ঠিক আছে, তাহলে তোমার জব ফিল্ড কোথায় ক্রিয়েট হচ্ছে, আন্তর্জাতিক সংস্থায়, যে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, এই ধরনের আন্তর্জাতিক সংস্থায় কিন্তু তোমার জব ফিল্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারা কিন্তু এই জিনিসটাই প্রেফার করতে, যে কারা চাইল্ড ডেভেলপমেন্টে পড়াশোনা করে, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, কারা এই জিনিসটাতে পড়তেছে। তো ওই জিনিসগুলো কিন্তু তোমাকে এখানে শিক্ষা দিতেছে, এবং তোমার জব ফিল্ডটা কিন্তু অনেক 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 কি লুক্রেটিভ হয়ে যাচ্ছে এবং অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তুমি কিন্তু ভালো জায়গায় একদম আন্তর্জাতিক সংস্থায় কাজ করার জন্য তৈরি হচ্ছ। দেন তারপর আসতেছে শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা। এখন চিন্তা করো যে সৃজনশীল শিক্ষা মাধ্যম আসার পর থেকে এই জিনিসগুলার দাম কিন্তু অনেক বেশি বাইরে গেছে, যে কিভাবে নতুন ভাবে শিখা যায়, নতুন শিক্ষাক্রম চালু হয়েছে।
9 থেকে বা ক্লাস 6 থেকে নতুন শিক্ষাক্রম, তোমার হচ্ছে রিসার্চের জায়গা, কোথায় হচ্ছে তাত্ত্বিক বিষয়, ব্যবহারিক, সেমিনার, ওয়ার্কশপ, গবেষণা, এই জিনিসগুলো কিন্তু এখন তুমি যদি 6 7 8 9 এর মানে বইগুলা দেখো, সেখানে কিন্তু এগুলা অনেক ভাবে ঢুকে গেছে। এবং তোমার খেয়াল করে দেখো, তোমার হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, এই যে গ্রাফিক্স ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, এই জিনিসগুলো কিন্তু এই শিল্পকলা এবং হচ্ছে সৃজনশীল শিক্ষার ভিতরে ঢুকে গেছে। সো এই সাবজেক্টগুলো এরকম আরো অনেক সাবজেক্ট, যেমন হচ্ছে বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প এন্ড টেক্সটাইল। অনেকেরই হচ্ছে চিন্তা থাকে আমি একটা গ্রাফিক্স, আমি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হব, ফ্যাশন ডিজাইনিং করব, এই জিনিসগুলো কিন্তু সবার হচ্ছে মাথায় থাকে, বিশেষ করে মেয়েদের মধ্যে। খেয়াল করো, টেক্সটাইল ফাইবার, দেন হচ্ছে কি yarn and fabric manufacturing technology, apparel production and management, fashion designing, merchandising, ফ্যাশন মার্কেটিং, ডাই প্রিন্টিং, এগুলা করার জন্য কিন্তু কি বাংলাদেশে বিজিএমইএ, বিকেএমইএ আছে, সেখান থেকে অনেকে ডিগ্রি নিয়ে দেন হচ্ছে এগুলাতে যাচ্ছে, মার্চেন্ডাইজিং করতেছে। হ্যাঁ, আমার এক বড় ভাই আছে মার্চেন্ডাইজার। ওকে, সো সে কিন্তু হচ্ছে এখানে পড়ে নাই, বাট এইখানে জব মার্কেট কিন্তু অনেক বড়। আমাদের দেশ কিন্তু বাংলাদেশের ইকোনমি 35% কন্ট্রিবিউট করে কিন্তু হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো তুমি যদি হচ্ছে এইখানে পড়াশোনা করো, তোমার কিন্তু ওইখান থেকেই হচ্ছে তোমার নিজের জব ক্রিয়েট হয়ে যাইতেছে। ওকে, সো এখন মেহজাবিন আফরোজ একটু বলো যে হচ্ছে সরকারি কলেজ, আমাদের সবারই টার্গেট থাকে সরকারি কলেজে পড়ার। সো গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সেস সিট কয়টা আছে, কত সিরিয়াল থাকলে কত মানে চান্স, এটা একটু বলো। গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এটাই একমাত্র সরকারি কলেজ। এখানে মোট পরীক্ষা দেয় 4-5 হাজারেরও বেশি, কিন্তু চান্স পাবে 2420 জন এরকম। তার মধ্যে 950 জন পাবে সরকারিতে পড়ার, এই 5টা বিভাগে পড়ার সুযোগ। তো আমাদের সবারই ফার্স্ট টার্গেট থাকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান এই বিভাগে পড়ার। তো তাদেরকে 1 থেকে 200-র মধ্যে থাকতে হবে। এই যে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, এখানে প্রথম 200 জনকেই এই বিভাগে দেওয়া হবে। বাকিগুলি পরবর্তীতে যারা 200 থেকে কম তারা সম্পদ ব্যবস্থাপনা, এর নিচে হলে শিশু ও সামাজিক সম্পর্ক, এরপরে হলে শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা, সর্বশেষে বস্ত্র ও বয়ন শিল্প। এখানে আমি একটা কথা বলে দেই, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান এবং বস্ত্র ও বয়ন শিল্প এই দুইটা বিভাগে শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টদের নেওয়া হয়ে থাকে। এখানে বিজ্ঞান বিভাগেদের নেওয়া হয় 190 জন, 177 জন, আর বাকি যারা থাকে কোথায় বিজ্ঞান বিভাগ আর হচ্ছে হলো গার্হস্থ্য অর্থনীতি ইউনিটও একটা আছে, সেই বিভাগ থেকে 13 জনকে নেওয়া হয়, আর বিজ্ঞান বিভাগ থেকেই বেশি নেওয়া হয়। এই দুইটা বিভাগের মধ্যে একই কোয়ান্টিটিতেই নেওয়া হয়ে থাকে বস্ত্র বয়ন শিল্প ও খাদ্য পুষ্টি বিজ্ঞানে। আর বাকি যেগুলি থাকে সেগুলিকে বাকি 3টা ভাগের মধ্যে ভাগ করে দেয়। এটা সবার জন্যই, সম্পদ ব্যবস্থাপনা, শিশু ও সামাজিক সম্পর্ক, আর শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা, এই 3টা বিভাগে সায়েন্স, কমার্স, আর্টস, গার্হস্থ্য অর্থনীতি সবাই পড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা সায়েন্সের আছে তারা শুধুমাত্র হচ্ছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান এবং হচ্ছে বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্পতে অ্যাপ্লাই করতে পারবে, এবং ওই মানে অ্যাপ্লাই করতে পারবে বলতে হচ্ছে ওইখানে পড়তে পারবে। টোটাল সিট কয়টা আছে? টোটাল সিট কিন্তু আছে 950টা, এর মধ্যে কোটা হচ্ছে 26 আর 39, যদি আমরা যোগ করি তাহলে 65টা হচ্ছে কোটার মাধ্যমে আসবে। এছাড়া বাকি 835টা হচ্ছে কোটা ছাড়া। তো তুমি যদি হচ্ছে সিরিয়াল 1000-এর মধ্যেও থাকতে পারো, 1000-এর মধ্যে থাকতে পারো, আই গেস হচ্ছে 1000 বা 1100-র মধ্যে যদি থাকতে পারো, তাহলে হয়তো বা হচ্ছে তুমি সরকারি কলেজ পাইতে পারো। কি কারণ হচ্ছে অনেকেই দেখা যায় হচ্ছে ইন্টারভিউতে যায় না, বা হচ্ছে অনেকে হচ্ছে অন্য জায়গায় চান্স পাইছে বিধায় যাতে ভর্তি হয় না, সেই ক্ষেত্রে 1100-র মধ্যে থাকলে সরকারি কলেজ পেতে পারে, ঠিক না? এছাড়া বাকি সিরিয়ালগুলো হচ্ছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, যেহেতু সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারাই গ্রহণ করা হয়। তো এখন আমরা চলে যাব যে এছাড়াও আরো অনেক কলেজ আছে, এগুলো হচ্ছে বেসরকারি কলেজ, এখানে সিট আছে। টোটাল সিট কিন্তু হচ্ছে তোমার সর্বমোট সিট হচ্ছে কত? 2420টা সিট আছে।
ঠিক আছে? তো এইটা অনেক অনেক বেশি সিট, তোমরা চাইলে হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারো। এখন আমরা দেখবো হচ্ছে ন্যূনতম যোগ্যতা কারা হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারবে, আমরা একটু খেয়াল করি দেখি। অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া হচ্ছে সেকেন্ড টাইম আর অ্যাপ্লাই করতে পারবে কিনা, কাইন্ড অফ এরকম কথা। আবেদনকারী 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত মাধ্যমিক ও সমমান মানে যারা 18 থেকে 21 সালের ভিতরে এসএসসি পাস করছো এবং হচ্ছে 23 সালের বাংলাদেশের শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করছে তারাও হচ্ছে পারবে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক অথবা কারিগরি অথবা মাদ্রাসা বোর্ড এ লেভেল অথবা বিদেশি ডিগ্রি হতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রেড ভিত্তিকে চতুর্থ বিষয়। আচ্ছা, এটাতে পরে আসতেছি। তার মানে এখানে কিন্তু সেকেন্ড টাইমার নাই, এখানে কিন্তু সেকেন্ড টাইমার নাই, মানে যারা 22 সালের এইচএসসি পরীক্ষার্থী তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না। ন্যূনতম গ্রেড কত পাইতে হবে? চতুর্থ বিষয় সহ 5.5 হতে হবে, যার মধ্যে যে কোনো একটাতে ন্যূনতম 2.5 থাকতে হবে। ওকে, আর এইটা হচ্ছে যারা এ লেভেলস ও লেভেলস করবে তারা, এটা আমি বুঝি না, আমি নিজেই হচ্ছে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। সো এটা যারা তোমরা বুঝো, যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা হচ্ছে এটা দেখে নিতে পারো। প্রাথমিক আবেদন কবে থেকে শুরু? 21 মার্চ 2000 থেকে 25 এপ্রিল 2024 পর্যন্ত রাত 12টা পর্যন্ত চলবে। এবং ওয়েবসাইটটা সবাই একটু খেয়াল করো, এই যে হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিংকটা আমি হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, এখানে সবকিছু পূরণ করে ফি দিতে হবে। কত টাকা তোমাদের ফি দিতে হবে? হচ্ছে 850 টাকা ফি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছো তারা জানো এই বিষয়গুলা, ঠিক আছে? ভর্তি পরীক্ষা হবে কি খেয়াল করো, দেখো ভর্তি পরীক্ষাটা একটু মেজামিন আফরোজ জেরিন একটু বল, ভর্তি পরীক্ষাটা কতক্ষণ সময়ের হবে, কি কি বিষয়ের উপর হবে একটু। যারা এই ঢাকা ভার্সিটির আন্ডারে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে পরীক্ষা দিবে তাদেরকে মোট 100 মার্কের পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের মান থাকবে 25 করে। যেখানে দেখাই যাচ্ছে ভর্তি পরীক্ষা হবে 25 মে 2024 শনিবার সকাল 11টা থেকে 12টা। 4টা বিষয় থাকবে, বাংলা, ইংলিশ, আর যেটা তোমরা যেই সাবজেক্ট যেই বিভাগে পড়ো সেই বিভাগে থাকবে, আর সেই বিভাগে 2টা থাকবে, সেটা তোমাদের দিতে হবে। মোট থাকবে 100 মার্ক। এখানে একটা কারেকশন, এইবার এটা নতুন যুক্ত হয়েছে যে তোমার আবশ্যিক বিষয় হচ্ছে 3টা, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে আইসিটি, বাংলা একটা হচ্ছে ইংরেজি, আর একটা হচ্ছে আইসিটি। এই 3টা বিষয় হচ্ছে তোমার আবশ্যিক সাবজেক্ট। এটা কিন্তু এই বছরই যুক্ত করা হয়েছে। এখন খেয়াল করো, দেখো আইসিটিটা কেন যুক্ত করা হয়েছে বা আইসিটিটা কেন আমাদের দরকার। তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে তোমার কিন্তু কম্পিউটার দক্ষতা লাগবে। তুমি শুধু হচ্ছে গ্র্যাজুয়েট হইলেই হচ্ছে না বা গ্র্যাজুয়েশনে ভর্তি হইলেই হচ্ছে না, তোমার কম্পিউটার দক্ষতাটা কিন্তু লাগবে। তোমাদের হচ্ছে ক্লাস 6-7 থেকেই হচ্ছে আইসিটি 6-7 থেকেই হচ্ছে আইসিটি যুক্ত করা হয়েছে। সো কম্পিউটার সম্পর্কে তোমার ন্যূনতম নলেজ কিন্তু থাকা লাগবে, কারণ ওইখানে পড়তে গেলেই হচ্ছে তোমার এই কম্পিউটারের নলেজগুলো থাকা লাগবে। সো এই 3টা বিষয় তোমার আবশ্যিক দিতে হবে। এছাড়া তোমার ঐচ্ছিক বিষয়, তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তাহলে এখানে খেয়াল করে দেখো রসায়ন আছে, হ্যাঁ সায়েন্সের হইলে রসায়ন দিতে হবে। তুমি যদি কমার্সের হয়ে থাকো তাহলে হিসাব বিজ্ঞান, তুমি যদি আর্টসের হয়ে থাকো তাহলে অর্থনীতি, অথবা হচ্ছে তুমি চাইলে হচ্ছে সাধারণ জ্ঞান অ্যান্সার করতে পারো। তুমি সায়েন্সের হয়েও সাধারণ জ্ঞান অ্যান্সার করতে পারো, তুমি সায়েন্সের হয়ে অর্থনীতিও অ্যান্সার করতে পারো, তুমি সায়েন্সের হয়ে হিসাব বিজ্ঞানও অ্যান্সার করতে পারো। এটা হচ্ছে তোমার কমফোর্ট। তুমি হচ্ছে সায়েন্সের, যেহেতু তো তুমি রসায়নে ভালো হওয়ার কথা, ঠিক না? সো তুমি রসায়নে অ্যান্সার করতে পারো, অথবা তুমি হচ্ছে যদি বি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো জিকে তে তুমি ভালো হতে পারো। সো যে কোনো একটাতে ঐচ্ছিক হিসেবে তুমি এটাতে অ্যান্সার করতে পারবে। এই 4টা বিষয়, এই 4টি বিষয়ে পূরণ করবে। 100টা এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউ থাকবে। মোট নম্বর হচ্ছে 100। এখানে নেগেটিভ মার্কের কথা বলা নাই, তাই নেগেটিভ মার্কিং নাই। শুধু এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হবে, কোনো রিটেন অংশও নাই। শুধু এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হবে, কোনো রিটেন অংশও নাই। ওকে, সো এই হচ্ছে ভর্তি পরীক্ষার পদ্ধতি। এখানে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় পাস মার্কস দেওয়া আছে 35 পাইতে হবে। তুমি যদি হচ্ছে মেধাক্রম পেতে চাও 35 পাইতে হবে ন্যূনতম। ওকে, এখানে অনেক ডিসক্রিপশন দেওয়া আছে। ওকে, তারপর মেধা স্কোরের ইয়াগুলো দেওয়া আছে, আই থিঙ্ক এগুলো তোমরা বুঝে নিতে পারবা। ওকে, এইখানে আরেকটা বিষয় আছে, এইটা একটু মেজাবিন আফরোজ জেরিন একটু বুঝায় বলো যে
কারা হচ্ছে বিভিন্ন কলেজের ন্যূনতম যোগ্যতা, যেটা তুমি একটু আগে বলতেছিলা যে সায়েন্সের হইতে হবে কিনা কোনটা, এটা একটু বলো। সবাইকে 5 পয়েন্ট, এইখানে ভর্তি পরীক্ষা দিতে হলে সবাইকে 5.5 দুটা এইচএসসি আর এসএসসি দুইটা পয়েন্ট মিলে 5.5 থাকতে হবে। এখানে লেখা আছে যে বিজ্ঞানে 5.5 পেলে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানের জন্য যোগ্য, যদি 5.5 এর চেয়ে নিচে হয় তাহলে কিন্তু যোগ্য হবে না। সেভাবেই মানবিকের ক্ষেত্রেও সেম, ব্যবসায়ের ক্ষেত্রেও সেম। আমরা জানি এখানে বসে প্রতিটি শাখায় ন্যূনতম 3 পয়েন্ট থাকতেই হবে, না হলে তোমরা এই কোনোটা বিষয়ের জন্যই যোগ্য হবে না। এই জন্য এসএসসি আর এইচএসসি মিলে ন্যূনতম 5.5 থাকতে হবে তোমাদের। আমরা সবাই জানি সায়েন্স, আর্টস আর কমার্স এই তিনটা বিভাগই থাকে, কিন্তু আরেকটা বিভাগও আছে যার নাম হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি। এখানেও তোমার 5.5 থাকা লাগবে। 5.5 না থাকলে তোমরা গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা আছে, খেয়াল করে দেখো। সায়েন্সের স্টুডেন্ট আর হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের স্টুডেন্ট, আমরা কিন্তু হচ্ছে আমাদের কলেজগুলোতে আমরা শুধু হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্সই দেখি, কিন্তু আরেকটা ইউনিট আছে গার্হস্থ্য অর্থনীতি ইউনিট। তো যারা গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের, তারা কিন্তু হচ্ছে সবগুলা সাবজেক্টের জন্যই যোগ্য। ওকে, আর কমার্স, আর্টস এবং কারিগরি যারা আছে তারা শুধুমাত্র হচ্ছে এই তিনটা, মানে সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ, শিক্ষা বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা, এই তিনটাতে হচ্ছে এই যে ব্যবসায় শিক্ষা, মানবিক এবং কারিগরি শাখার স্টুডেন্টরা যোগ্য। মানে এইখানে হচ্ছে তারা মানে পরীক্ষা চান্স পাওয়ার পরে এই বিষয়ে পড়তে পারবে না। সায়েন্সের এরা সকল বিষয়ে যেটা তারা চুজ করে সেটাতেই ভর্তি হতে পারবে। এবং তোমাদের হচ্ছে তোমরা হচ্ছে চান্স পাওয়ার পর তোমাদের কিন্তু হচ্ছে একটা ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তুমি কোন সাবজেক্ট পড়তে চাও, ঠিক না? সো এটা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিমিসেসে নেওয়া হবে। সো ওইটাতে হচ্ছে তোমাদের জিজ্ঞেস করা হবে তোমার মেধাক্রম অনুযায়ী তুমি কোন সাবজেক্ট পাও এবং তুমি কোনটাতে পড়ার জন্য তারাই হচ্ছে তোমাকে চুজ করে দিবে। সো ওই জিনিসটা খেয়াল করবা। আর এখানে তো দেওয়াই আছে সবগুলোর ক্ষেত্রেই সেম, সকল কলেজের ক্ষেত্রেই সেম। এমন কোনো কলেজ নাই যে কলেজটা হচ্ছে তোমাকে বলবে যে না তুমি কমার্স থেকে হলেও খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে পড়তে পারবে, এমন কোনো কলেজ নাই। ওকে, সো এই হচ্ছে কথা। এখানে আরো বিবিধ নিয়ম কানুন দেওয়া আছে, আবার একটু তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। এইখানে খেয়াল করে দেখো, 21 মার্চ বৃহস্পতিবার থেকে 25 এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত তোমার হচ্ছে আবেদন করতে পারবে তুমি অনলাইনে। 2 মে প্রবেশপত্র গ্রহণ করতে পারবে, হ্যাঁ, বিকেল 3টা থেকে। পরীক্ষার তারিখ আগেই দিয়েছিলাম, সেটা হচ্ছে শনিবার 25 মে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে 22 আগস্ট বৃহস্পতিবারের মধ্যে। তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 1 সেপ্টেম্বর। ওকে, এই হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের সার্কুলার। এইটা হচ্ছে তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা, তারপরও ওয়েবসাইটটা হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।